তাহলে সেই আনন্দের ওজন অনেক বেশি। আমি সেই আনন্দে আপ্লুত এবং অনুপ্রাণিত। আমি এই মুহূর্তেই স্থির করে ফেলেছি, শরীর পারমিট না করলেও আমি আরও কিছু সৃজনশীল কাজ করব। আমি প্রেস ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যে ভাই বোনেরা আমাকে সিলেক্ট করেছেন সম্মাননা দেওয়ার জন্যে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি নারী দিবস উপলক্ষে বলি, নারী দিবস এখানে উপস্থিত যারা আছেন সকলকেই এই দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং বিশ্বজুড়ে নারীদের প্রতি আমার আন্তরিক শুভকামনা। আমার আজকের দিনে দুইটা প্রশ্ন রাখব। প্রথমটি, মহিষী নারী বেগম রোকেয়া থেকে শুরু করি, এই পর্যন্ত যারা এসেছেন, সুপ্রতিষ্ঠিত হয়েছেন, তারা যুদ্ধ করে এসেছেন, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখনকার পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। এখন মেয়েদের জন্য সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান হয়েছে যারা মেয়েদের সহযোগিতায় এগিয়ে এসেছে, কিন্তু তারা কতটুকু সহযোগিতা করেছে এটাই আমার প্রশ্ন, যে এখনও আমাদের দেশের নারীরা বেহেশতের টিকিট খুঁজে বেড়ায় এই ধরাধামে। তাহলে যারা এই প্রতিষ্ঠানগুলো চালায় বা যেসব নারীবাদীরা রয়েছেন, তারা কতটুকু শিক্ষা দিয়েছেন, নাকি তারা নিজেদেরকেই কেবল এনলাইটেড করে গেছে বা বড় হওয়ার পথ খুঁজেছেন? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা, নারী নির্যাতনের যত কাহিনী, যত লাঞ্ছিত কাহিনী, সব কিছুর পিছনে অধিকাংশই একটা অংশ হলো পুরুষ। এখানেও আমার একটা প্রশ্ন, এই পুরুষটা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে সন্তান, আমরা তাদের কি শিক্ষা দিয়েছি? ইসলাম নারীকে কতটা সম্মানের জায়গায় রেখেছে, কতটা নারীদেরকে সুযোগ দিয়েছে ধর্মে, আমরা কতটুকু তাদেরকে শিক্ষা দিয়েছি যে নারীদের কী করে সম্মান দিতে হবে? এই দুইটা প্রশ্ন থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে নারী মুক্তি আসবে না। এটা বলেই শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ, শুভেচ্ছা। বন্ধুগণ, আজকে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদ্য হল, যদি নারীদের কাছ থেকে কিছু পেতে হয় তাহলে তোমাদের কিছু দিতে হবে। বাংলাদেশের সমাজ ব্যবস্থায়, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা একেবারে আগাগোড়াই অবহেলিত। সমাজ ব্যবস্থা থেকে এখানে এই সমাজটাকে একটা ন্যায্য সমাজে রূপান্তর করার জন্য সেই সংগ্রাম আমরা করছি। আমাদেরকে বলতে হচ্ছে শ্রমিকদের মজুরির কথা। সংগ্রামী
আমরা সংগ্রামের যে ইতিহাস যাত্রা শুরু আমরা করেছি, যদি আমাদের দেশে এই যাত্রায় আমরা চাই না কোনো নারী বিনা কারণে বন্দী হয়ে থাকুক। স্বাধীনতার পরে স্বাধীনতার সময় থেকে তার পরবর্তী সময়ে আমরা আমাদের দেশে একটি সমান নারী নীতি দেখি নাই। আমরা নারীদের জন্য নিরাপদ পরিবেশের আলোচনা আমরা মুখে শুনেছি, কিন্তু তার ফলাফল আমরা দেখি নাই। আমরা বিভিন্ন সময়ে নারী বান্ধব সরকার দেখেছি। বাংলাদেশে একটা বড় সময় ছিল যে নারীরা প্রধানমন্ত্রী ছিলেন, তারা বলেছেন তারা নারী বান্ধব, কিন্তু আমাদের এই দেশে নারী বান্ধব পরিবেশ তৈরি হয়নি। নারীদের রাস্তাঘাটে নিরাপত্তা তৈরি হয়নি। গণতন্ত্র হয়ে কোনো নারী নিরাপদ নয়। এবং বিগত আমরা দেখলাম এই মর্যাদা রক্ষায় সেই যদি একটা সমাজ পিছনে হতে যায়, তাহলে করে সেই সমাজ সামনের দিকে এগোতে পারে না। এই সমাজকে যদি সামনের দিকে এগোতে হয়, তাহলে নারী পুরুষকে সমানভাবে সমাজের জন্য কাজ করা উপকৃত হবে। সমাজের জন্য কাজ করা ষড়যন্ত্র হয়েছে। ক্রমাগতভাবে নারীরা এই দেশে নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, সমস্ত ক্ষেত্রে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। তাদের সমান অধিকার, তাদের সুরক্ষা, এইসব বিষয়ে অগ্রাধিকার দিয়ে কেন কোনো পলিসি নিয়ে সরকার চিন্তা করে না? আমরা আমাদের নতুন গণতান্ত্রিক সরকারের প্রতি তাকে সেই বিষয়টা মনে করিয়ে দিতে চাচ্ছি যে অনেক বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন করুন, কিন্তু নারী বিষয়ক পলিসিকে অগ্রাধিকার দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। বেগম রোকেয়া বলেছিলেন যে একটা দেশের নারী পুরুষ হচ্ছে গাড়ির দুটো চাকার মতো, দুইটা চাকা যদি সমান না হয় তাহলে সমাজ দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাহলে না কেন এই দেশে এত নীতি নির্ধারণরা আসেন, সেই বিষয়টা কেন মনে রাখেন না যে নারী পুরুষ যদি সমানভাবে সামনে এগিয়ে যেতে না পারে তাহলে আসলে সত্যিকার অর্থে এই দেশে সম্ভব নয়। নারী অধিকার মর্যাদার ঘটনা সারা দেশে সম্পর্কে ঘটেছে। বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন বক্তব্য নারীদের শিশুরা করবে, শিশু নির্যাতনের ঘটনা, হাজারিবাগে স্কুল ছাত্রীর খুনের ঘটনা, নরসিংদীতে একটা কিশোরী হত্যার ঘটনা, ধর্ষণের ঘটনা, এই ঘটনাগুলো দ্রুত বিচার করুন, এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং সারা দেশে প্রচার করুন। একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সমাজ করতে পারে কতটা দৃষ্টান্তমূলক শাস্তি আছে এইসব ধর্ষকদের, নারী নির্যাতকদের, যাতে এরপরে নারী দৃষ্টিতে দিয়ে দেখার আগে প্রত্যেক ভোটকেন্দ্রিকরা ওই ধর্ষক নির্যাতন দ্রুতবার চিন্তা করবে। এতটা শাস্তির ব্যবস্থা করুন, এতটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং দ্রুত বিচারের আওতায় আনেন নারী নির্যাতক এবং ধর্ষকদের। নারীর প্রতি যত নির্যাতন হয় তার হাতে গোনা কয়েকটা ছাড়া বেশিরভাগেরই কোনো বিচার হয় না, এবং যত বেশি বিচার হয় এত দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে যেতে হয়, এত বছর পরে গিয়ে আমরা তার ফলাফল পাই, রায়ের ফলাফল পাই, ততদিনে মানুষের আসল ঘটনাটা অনেকটা ভুলে যায়। তাই আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এই ঘটনাগুলো দ্রুত বিচার করুন, ঘটনাগুলো আমাদের মনে থাকতে থাকতে বিচার করুন, যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে মানুষ মনে করে যে এই দেশের নারীর প্রতি কোনো নির্যাতন হলে তাদেরকে কতটা ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। সেই সাথে নারীর প্রতি যাতে সম্মানজনক দৃষ্টিভঙ্গি নিয়ে, মর্যাদাপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ছোটবেলা থেকেই আমাদের ছেলেমেয়েরা বড় হতে পারে, আমাদের কিছু বিষয়ে আমাদের দৃষ্টি দিতে হবে। যেমন পাঠ্যপুস্তকে প্রতিটা শ্রেণীতে বেগম রোকেয়া সহ মহিলা নারীদের নারীর নারীর প্রতি মর্যাদাপূর্ণ যেসব প্রবন্ধ আছে প্রতিটি ক্লাসে পাঠ্যপুস্তকে সেই প্রবন্ধগুলো অন্তর্ভুক্ত করতে হবে। আমরা দেখেছি বেগম রোকেয়ার নারী বিষয় প্রবন্ধকে বিভিন্ন ক্লাসের পাঠ্যপুস্তক থেকে ইতিহাসে সরিয়ে ফেলা হচ্ছে। বেগম রোকেয়ার নারী বিষয়ের প্রবন্ধ এবং অন্যান্য মহিলা নারীদের নারী বিষয় প্রবন্ধ প্রতিটি ক্লাসের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। যেসব মিডিয়াতে, টেলিভিশনে, ডিজিটাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি যে ধরনের গুণগণ্যকর কন্টেন্ট আছে সেগুলোকে সরাতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যারা নারীর প্রতি অবমাননাকর, কুরুচিপূর্ণ এই ধরনের কন্টেন্ট তৈরি করে তাদের
এইভাবেই ঘুমিয়ে যেতেন তার শিশুটিকে বুকের চালায় ঘুমিয়ে দিয়ে। আমি মায়ের তাজমহলে ঘুমালেও বাবা হয়তো আমার মতোই অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে এক সময় মাটির বিছানায় ঘুমিয়ে পড়তেন। মা কি দেখতেন বাবার কি কষ্ট হচ্ছে? মাঝে মাঝে কিভাবে জানো, নারীর অলংকার হয় পুরুষ। মা স্ত্রী সব শেষে কন্যাটিও বাবাকে খোঁজে। পুরুষ আর নারীর যে সম্পর্ক তাকে এখানেই বলা। যখন আমি আর চোখে দেখি না, চশমার প্রয়োজন হয়, তখন মেয়েটি বলে, বাবা তুমি কিছু করবে? যখন আমি বিছানা খুঁজে পাচ্ছি না, তখন স্ত্রী কাছে এসে বলে, কি খুঁজছো, আমাকে বলতে পারো না? তারপর যখন আমি একান্ত হই, যখন রাতের প্রায় শেষ হয়ে যায়, ডাকছে কোকিল, সারমেয়রা বলছে, এখনো ঘুমাও, তোমার কি নারী নেই পাশে? কারণ কি জানো, নারী তো পুরুষকে জাগিয়ে দেয়, ভোর হয়েছে তুমি ওঠো। শেষ পর্যন্ত কথাটি হলো এই, তুমি যেমন আমাকে ছাড়া চলতে পারো না, আমি কি তোমাকে ছাড়া কোনো কিছু করতে পারি? নিয়ে বের হয়ে আসলো, ভিডিওটা পুরোটা দেখার মতনও না, ইট ইজ ট্রমাটাইজিং। আমি পুরোটা দেখতে পারি নাই। আমার সেম এজের একটা ছেলে বাচ্চা আছে, আমার অনেক ফ্রেন্ডদের মেয়ে বাচ্চা আছে, আমরা সবাই শুধু বললাম যে এটা সহনীয় না। কিন্তু এরপরে কি, ওই লোকটাকে ধরেছে, এরপরে কি? ফাস্ট একটা কেসকে ফাস্ট ডিসপোজাল করেন, আমরা একটু দেখি, অন্যরাও দেখুক, যারা এই ধরনের প্যাডোফিলস আছে তারা দেখুক যে বাংলাদেশে প্যাডোফিলিয়া চলবে না, কিন্তু আমরা সেরকম দেখি না। তারপরে নেক্সট যখন দেখি সিলেক্টিভ অ্যাক্টিভিজম, আমরা কিছু বিষয় নিয়ে খুব সোচ্চার, যেগুলো হয়তো খুবই মানে কোনো কিছুই কখনোই সিম্পল না, কিন্তু একটা জিনিস, একটা স্টেটমেন্ট বলা আর একটা জিনিস, একটা অন্যায় ঘটে যাওয়া, দুইটাই যদি অন্যায়ের ক্ষেত্রে আপনি ধরেন, দুইটা নিয়ে আপনি সোচ্চার হবেন। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে আমরা একদম রাস্তায় নেমে যাচ্ছি, আর এর চেয়ে গুরুতর কোনো অন্যায় নিয়ে আমরা কিছুই বলছি না, আমরা মুখে কুরুপ এটা বসে আছি, আর লিপস আর সিলড। তাহলে সিলেক্টিভ অ্যাক্টিভিজম যখন করবেন, তখন তো আসলে দেশে আপনি আসলে কি কজের কারণে করছেন? আর ইউ ফাইটিং ফর দ্য কজ অর ইউ ফাইটিং ফর আ পলিটিক্যাল এজেন্ডা? সেটা চিন্তা করার একটা বিষয় চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে নারীর ক্ষমতায়ন চাচ্ছেন বা নারীর নিরাপত্তা চাচ্ছেন, নাকি কিছু নারীর ক্ষমতায়ন, কিছু নারীর নিরাপত্তা চাচ্ছেন, নাকি দিন শেষে কিছুই চাচ্ছেন না, শুধু চাচ্ছেন যে পলিটিক্যালি একটু ডিবেট অ্যান্ড ডিসকাশন হোক, আপনি একটু আলোচনায় আসেন? তো এই ধরনের বিষয়গুলো আসলে আমাকে অনেক এফেক্ট করে। লাস্ট আমি লিস্ট করে নিয়ে আসছিলাম লাস্ট কিছু 2-3 উইকসে কি কি ঘটনা, ধর্ষণেরই কতগুলো ঘটনা ঘটেছে। স্বামী ম্যাডাম অনেকগুলো বলে দিয়েছেন, তা আমি আবার রিপিট করছি না। এগুলো এমন কোনো ঘটনা না যেটা আমাদের অজানা বা আমাকে বারবার রিপিট করতে হবে। আর লাস্টে আমি যেটা বলতে চাই, এবারের 8 মার্চের যে থিম, সেটা হচ্ছে রাইট, জাস্টিস অ্যান্ড অ্যাকশন। লাস্ট অ্যাকশন ওয়ার্ডটা বলা আছে, until unless we take proper actions, until unless we go into executing the policy or implementing it, there is no point of this discussion. মানে এসব ডিসকাশন করে যদি ইমপ্লিমেন্টেশনে না নিতে পারি আমরা, তাহলে আমরা ব্যর্থ। আমরা সামনের দিনে নারীদেরকেও ব্যর্থ করছি, আমরা ছোট ছোট কিশোরী মেয়েরা যারা আসলে বড় হয়ে উঠছে তাদেরকেও ব্যর্থ করব। তো আমি মনে করি যে এখন সময় আসছে যে আমরা আসলে ফোকাস করি অন ইমপ্লিমেন্টেশন। আর লাস্টলি আমি আমাদের প্রাইম মিনিস্টারকে বলবো যে আপনি আপনার দেশে এসেছেন, আপনি আপনার কন্যা শিশুকে নিয়ে আসছেন, আপনি জাইমাকে নিয়ে আসছেন, ইউ হ্যাভ ব্রট হার ইনটু দিস ওয়ার্ল্ড, এই বাংলাদেশে নিয়ে আসছেন। এই দেশটাকে আপনি নিশ্চয়ই আপনি এখন তাহলে বাবার, আপনি আগে যাই ছিলেন না কেন, আপনি এখন বাবা। এবং আমরা একটা টাইমে আমি যেটা মনে করি যে মানুষ যেমনই হোক, ওয়ান্স দে আর প্যারেন্টস, দে ওয়ান্ট টু বি আ ডিফারেন্ট পার্সন অল টুগেদার। আমি যেমনই হই না কেন, বাবা মা হয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানের চোখে যেন ভালো, আমি যেন সন্তানের হিরো হই, আমি যেন সন্তানের চোখে বেস্ট বাবা হই, সেই জন্য আমার প্রতি প্রাউড ফিল করে, সেটা আমরা চাই। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি যেমন জাইমার বাবা, আপনি দেশের শত কোটি নারী শিশুদের বাবা, আপনি অবশ্যই চাইবেন যে জাইমার জন্য প্রাউড ফিল করে যে বাবা হ্যাজ ডান দিস ফর দ্য গার্লস অফ দিস কান্ট্রি, ফর মাই নেশন। তো সেটাই যদি হয়, আপনি প্লিজ এই কেসগুলোকে স্ট্রংলি ডিল করেন, আপনি এই কেসগুলো নিষ্পত্তি করেন। লাস্ট 2 সপ্তাহে যে 5-6টা ধর্ষণের কেস হচ্ছে, শুধু এই 6টারই যদি বিচার হয়ে যায়,
এরপরে আরো 60টা হওয়ার থেকে আরো 600টা হওয়ার থেকে বিরত থাকবে, মানে পারপিট্রেটার্স বিরত থাকবে। আমি আপনার কাছে এটা রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ মুভ ইনটু অ্যাকশন এন্ড ইমপ্লিমেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাই।